হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসই বি1 পেপারটি রয়েছে প্যাটার্ন অফ ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদের ধরন ও ইন ইউরোপ অর্থাৎ ইউরোপে পুঁজিবাদের ধরন কেমন ছিল, এই পেপারটির যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওতে। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার আমরা দেখে নিই। ইতিহাস জেনারেল 6 সেমিস্টার ডিএসসি বি1 প্যাটার্ন অফ ক্যাপিটালিজম ইন ইউরোপ, এর বাংলা করলে দাঁড়ায় ইউরোপে পুঁজিবাদের ধরন। ডিএসসি বি1 পেপারটির নাম প্যাটার্ন অফ ক্যাপিটালিজম ইন ইউরোপ, ইউরোপে পুঁজিবাদের ধরন। দেখো, অনেকে আবার ডিএসসি এ1 তোমরা নেবে, তা তোমাদেরও কিন্তু আমি সিলেবাস সাজেশন সব দেওয়া দিয়েছি এবং তার অ্যান্সারও বেশিরভাগ দেওয়া আছে। তোমাদের ক্ষেত্রে তোমরা যারা ডিএসসি বি1 নেবে বা নিয়েছো 2025 সালের পরীক্ষার জন্য, তোমাদের জন্য সিলেবাস তো আমি এখন এই ভিডিওতে আলোচনা করছি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে। এর পরের ভিডিওতে তোমাদের সাজেশন দিয়ে দেওয়া হবে এবং সাজেশনের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার বেশিরভাগ প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রায় 10টি প্রশ্ন থাকলে 7 থেকে 8টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। বাকি 2-1টি আগামী 1 মাসের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসবো। অর্থাৎ ডিএসসি বি1 পেপারটির 2025 সালের সাজেশন অনুযায়ী যে সমস্ত প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্নের উপরে আলাদা আলাদা ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সেই সমস্ত উত্তরের ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং যে সমস্ত প্রশ্নের উত্তর সাজেশন অনুযায়ী এখনো দেওয়া হয়নি তা খুবই দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে সিলেবাস, প্যাটার্ন অফ ক্যাপিটালিজম ইন ইউরোপ। তো এই বিষয়টির উপরে আমি এর আগে একটি পূর্বে ভিডিওতে আলোচনা করেছি 2024 সালের সাজেশন দেওয়ার সময়, যে এই সিলেবাসটিতে কি রয়েছে। সেই সিলেবাসটি আমরা এবার দেখে নেব। পুঁজিবাদের ধরন বা পুঁজিবাদের উত্থান। দেখো, এই যে 16 শতকের আগে ইউরোপে ছিল সামন্ততন্ত্রের যুগ। তখন পুঁজিবাদের উত্থান হয়নি, সামন্ততন্ত্রই ছিল ইউরোপে বিরাজ করছিল। প্রতিটা দেশেই সামন্ততন্ত্র মানে জমিদারি প্রথা ছিল। এখন এই জমিদারি প্রথা বা এই সামন্ততন্ত্রের যখন পতন হয় তখনই এই পুঁজিবাদ মাথা ছাড়া দিয়ে ওঠে এবং বিশ্বের বিভিন্ন দেশে, আমরা জানি ইংল্যান্ড ফ্রান্সের মতো ঔপনিবেশিক দেশগুলি এবং এর আগে পর্তুগাল স্পেনের মতো ঔপনিবেশিক দেশগুলি সারা বিশ্বে তারা সাম্রাজ্য স্থাপন করেছিল, উপনিবেশ স্থাপন করেছিল এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবসা বাণিজ্য করেছিল। এরপর ইউরোপে আসে মার্কেন্টাইলবাদ অর্থনীতি। মার্কেন্টাইলবাদ অর্থনীতিতে বলা হচ্ছে যে অবাধ বাণিজ্য, রাষ্ট্র যে অবাধ বাণিজ্য করতো সেইটা থাকবে না, তার বদলে থাকবে যে বাণিজ্য অবাধ হবে কিন্তু সেটা সবার জন্য, যে কেউ কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারে। এই যে সবার জন্য বাণিজ্যের পথ খুলে গেল মার্কেন্টাইলবাদ অর্থনীতির ভিতর দিয়ে। এর ফলে ইউরোপের বণিকরা বিভিন্ন দেশে গিয়ে ব্যবসা বাণিজ্যের সূত্রে তারা প্রভূত পরিমাণ অর্থ সঞ্চয় করে এবং সেই অর্থ দিয়ে তারা সেই অর্থকে আরো বেশি অর্থ করার জন্য তারা সেই অর্থকে একটা জায়গায় তারা বিনিয়োগ করতে থাকে। কোথায় বিনিয়োগ করে না, শিল্পে বিনিয়োগ করতে থাকে। ফলে শিল্পের ক্ষেত্রে বিপ্লব দেখা দেয়, শিল্প বিপ্লব। তোমাদের এই পেপারটিতে বেশি অংশ জুড়ে আছে কিন্তু শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব কিছু কিছু ইউনিভার্সিটিতে একটা পেপার, 100 নম্বরের একটা পেপার হয় শিল্প বিপ্লব। এবং শিল্প বিপ্লব কাকে বলে না, মানুষের দৈহিক শ্রমের পরিবর্তে যখন যন্ত্রের সাহায্যে যখন অনেক বেশি পরিমাণে যখন পণ্য উৎপাদন করা হয় তখন তাকে শিল্প বিপ্লব বলে। এবং এই শিল্প বিপ্লবকে নিয়ে অনেক বড় বড় গবেষক কিন্তু গবেষণা করেছেন। ইংল্যান্ডে যেমন ফিলিস ডিন আছে, গার্সেন কোরান আছে, ডব্লিউ রস্টো আছে, আরো অনেকেই কিন্তু রয়েছেন এই শিল্প বিপ্লবের উপরে বিস্তারিত গবেষণা করেছেন। এবং শিল্প বিপ্লব ইউরোপের একটা বহু আলোচিত চর্চিত বিষয়। শিল্প বিপ্লব কেন হয়? প্রথম হয় ইংল্যান্ডে। তা কেন হয়? কারণ শিল্প বিপ্লব হতে গেলে টাকার দরকার, শিল্পের তৈরি করতে গেলে কাঁচামাল দরকার এবং কাঁচামালের পর যে শিল্প যে তৈরি করার পরে যে শিল্প পণ্যটি তৈরি হবে সেটি বিক্রি করার জন্য বাজার দরকার, শিল্প কলকারখানা চালানোর জন্য কয়লা দরকার, লোহা দরকার এবং দেখা যাচ্ছে যে অত্যাধুনিক যন্ত্রপাতিরও প্রয়োজন, আবার শিল্প শ্রমিকেরও প্রয়োজন। তো এই যতগুলো জিনিসের প্রয়োজন সবগুলোই কিন্তু ইংল্যান্ডে ছিল সেই সময়, কিন্তু অন্য দেশগুলোতে ছিল না। ধরো 10টা বিষয় বা 10টা প্রয়োজনীয় উপকরণ লাগবে শিল্প বিপ্লবের ক্ষেত্রে বা শিল্প তৈরি করার ক্ষেত্রে। এই 10টি উপাদান বা উপকরণ সবগুলি ইংল্যান্ডে ছিল।
তাই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়। কিন্তু এই 10টির মধ্যে অন্যান্য দেশে দেখা যাচ্ছে হয়তো 5টি আছে কি 6টি আছে, আর 4টি কিন্তু নেই। এই কারণে সেখানে শিল্প বিপ্লব হয়নি, অনেক দেরিতে হয়। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় 1730-এর পরবর্তী সময়। আর্নল্ড টয়েনবি এ ব্যাপারে আলোকপাত করেছেন, এই যে ক্রোনোলজির ব্যাপারটা। কিন্তু এরও প্রায় 50-100 বছর পরে কিন্তু অন্যান্য দেশে, ইউরোপের অন্যান্য দেশে যেমন হচ্ছে ফ্রান্স, জার্মানি, রাশিয়া, এইসব দেশগুলোতে শিল্প বিপ্লব হয়। তা আমাদের এখানে প্রশ্ন থাকে যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার প্রধান কারণ কি, এবং পাশাপাশি ইউরোপ মহাদেশের অন্যান্য দেশে যেসব শিল্প বিপ্লব হয়েছিল সেখানে কেন দেরিতে হচ্ছে, বা ইংল্যান্ডের সাথে এইসব দেশগুলোর কম্পেয়ারটা কি, তুলনা কি। তো এগুলো হলো বিষয়। এবং শিল্প বিপ্লবের যে প্রয়োজনীয় উপাদান, যেখানে জনসংখ্যা একটা বড় ব্যাপার, যারা শ্রমিক হিসাবে কাজ করে, তাহলে জনসংখ্যাগত যে বিপ্লব, ডেমোগ্রাফিক রিভলিউশন, সেটি একটা প্রশ্ন। আবার কৃষির উন্নতির ফলে শিল্পের অগ্রগতি হয়, তাহলে সে এগ্রিকালচার রিভলিউশন, সেটি আবার কি, সেটা একটা প্রশ্ন। তো এরকম শিল্প বিপ্লবের উপর থেকে অনেক কিছু প্রশ্ন হয়। শিল্প বিপ্লবে যে শ্রমিকরা শিল্প কাজ করতো, তাদের জীবনযাত্রা কেমন ছিল, তারা পরবর্তীকালে শিল্পের মালিকদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলে, সেই শিল্প শ্রমিকদের সেই আন্দোলনটা কি। তো শিল্প বিপ্লবের পরে অনেক ধরনের প্রশ্ন হয়। এবং এই বড় ধরনের শিল্প গড়ে ওঠার আগে যে কুটির শিল্প ছিল, যাকে আমরা আদি শিল্পায়ন বলি, প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেটি কি। তারপর শিল্প বিপ্লব প্রথমে হয় বস্ত্র শিল্পে, তারপরে লৌহ শিল্পে। এরপরে শিল্প বিপ্লব খুব দ্রুত গতিতে এগিয়ে চলে। একে বলা হয় টেক অফ পলিসি। যেমন আমরা প্লেন এয়ারপোর্ট থেকে উড়ে চলে যায়, তো এটাকে সেই টেক অফের সাথে তুলনা করেছেন ডব্লিউ রস্টো। তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু শিল্প বিপ্লবে প্রশ্ন হতে পারে। এখন আমরা আমাদের এই পেপারটিতে ইউরোপের এই পুঁজিবাদ মানে অর্থনৈতিক যুগ, যেখানে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে এইসব ঔপনিবেশিক শক্তিগুলির হাতে প্রচুর পরিমাণে অর্থ আসে, সেই অর্থ তারা শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ করে এবং পুঁজিবাদ মাথা চাড়া দিয়ে ওঠে। এটাই হচ্ছে পেপারটির নাম। এবার দেখো, এখানে তোমাদের 6টি মডিউল আছে। 6টি মডিউল যেভাবে সিলেবাস ইংরেজিতে দেওয়া থাকে, দেখো এখানে সেইভাবে লিখে রেখেছি আমি। ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট। ডেফিনেশন মানে সংজ্ঞা, এবং কনসেপ্ট মানে ধারণা। কিসের ধারণা, কিসের সংজ্ঞা? পুঁজিবাদের সংজ্ঞা। দেখো এর বাংলাটা করলে দাঁড়ায় সংজ্ঞা ও ধারণা। মানে পুঁজিবাদের সংজ্ঞা দাও এবং পুঁজিবাদের ধারণাটি দাও। এটি হচ্ছে আমাদের প্রথম মডিউল। এরপরে 2 নম্বরে কি রয়েছে দেখো, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। তাহলে শিল্প বিপ্লব হচ্ছে পুঁজিবাদের অগ্রগতির ফলে। ইন ইংল্যান্ড, কসেস অ্যান্ড নেচার। এটা বাংলা করলে দাঁড়ায় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও প্রকৃতি। কেন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হলো, তার কারণগুলো কি, এবং এই শিল্প বিপ্লবের প্রকৃতিটা কি। 3 নম্বরে দেখো রয়েছে কমার্শিয়াল ক্যাপিটালিজম, 1500 থেকে 1700। কমার্শিয়াল মানে কি, বাণিজ্যিক। তো বাণিজ্যিক পুঁজিবাদ। দেখো বাণিজ্যিক পুঁজিবাদ, এর বাংলা হচ্ছে বাণিজ্যিক পুঁজিবাদ। বাণিজ্য করে করে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে বণিকদের হাতে যে অর্থ আসে, সেটাই হচ্ছে বাণিজ্যিক পুঁজি। এবং সেই পুঁজি তারা আরো বেশি ভালো লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করে, শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ করে, তখন শিল্প বিপ্লব দেখা দেয়। এরপরে দেখো 4 নম্বর মডিউলে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম ইন ফ্রান্স। ফ্রান্সে যে শিল্প বিপ্লব হয় তার উপরে এই ইউনিটটি রয়েছে। বাংলা দেখো, ফ্রান্সের শিল্প পুঁজিবাদ। তো ফ্রান্স একটা ঔপনিবেশিক শক্তি ছিল, তারাও বিশ্বের বিভিন্ন জায়গায় উপনিবেশ তৈরি করে সেখান থেকে অর্থ সংগ্রহ করে, সেই অর্থ তারা শিল্পের ক্ষেত্রে লাগায়। তাই ফ্রান্সেও কিন্তু শিল্প পুঁজিবাদ মাথা চাড়াতে উঠেছিল ইংল্যান্ডের পরে। এরপরে দেখো 5 নম্বরে আছে গ্রোথ অফ ইন্ডাস্ট্রিজ ইন জার্মানি। এর পরবর্তীকালে ফ্রান্সের পরে আমরা দেখতে পাচ্ছি যে জার্মানির শিল্পায়নের বিকাশ হচ্ছে। এর বাংলা হলো জার্মানির শিল্পায়নের বিকাশ। এবং জার্মানির শিল্পায়নের বিকাশে একটা জোলভেরিন বলে একটা শুল্ক সংঘ তৈরি করা হয়। জার্মানি আগে একটা দেশ ছিল না, অনেকগুলো প্রদেশে বিভক্ত ছিল, এবং এই প্রদেশগুলির ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য জোলভেরাইন বলে একটি শুল্ক সংঘ তৈরি করা হয়। তা সেটি কি রোল বা সে কি ভূমিকা প্লে করে এই জার্মানি শিল্পায়নের ক্ষেত্রে, সেটি কিন্তু এখানে আলোচনা করতে হবে। এবং শেষ যে পয়েন্ট দেখো, ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অফ ইউরোপিয়ান সোসাইটি, পলিটি অ্যান্ড ইকোনমি। তো ইউরোপের সমাজ, অর্থনীতি, রাজনীতি, এগুলোর উপরে শিল্প বিপ্লব কি প্রভাব ফেলেছিল, এটি হচ্ছে শেষ বা 6 নম্বর মডিউল। তো এই ছিল কম বেশি একটা সিলেবাসের ধারণা দিলাম তোমাদের, যে 6টি মডিউল আছে। প্রথম মডিউলে যে পুঁজিবাদ কাকে বলে তার ধারণা কি, সেকেন্ড মডিউলে ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব হচ্ছে তার প্রকৃতি কি, 3 নম্বর মডিউলে বাণিজ্যিক পুঁজিবাদ কি, 4 নম্বর মডিউলে ফ্রান্সের শিল্প বিপ্লবটা কি, 5 নম্বরে জার্মানির শিল্পায়নের অগ্রগতি কি, এবং 6 নম্বরে রয়েছে যে ইংল্যান্ডের শিল্প, অর্থনীতি, সমাজের উপরে এই শিল্প বিপ্লবের প্রভাবটা কি। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথম মডিউলটা শুধু পুঁজিবাদের উপরে, বাকি কিন্তু যে
5টি মডিউল আছে, প্রত্যেকটাই কিন্তু শিল্প বিপ্লবের উপরে। 2 নম্বরে আছে ইংল্যান্ড, 3 নম্বরে বাণিজ্যিক পুঁজিবাদ, 4 নম্বরে ফ্রান্সের শিল্প বিপ্লব, 5 নম্বরে জার্মানির শিল্প বিপ্লব এবং 6 নম্বরে ইংল্যান্ডের ইউরোপের শিল্প বিপ্লব ইউরোপের উপর কি প্রভাব ফেলছে। তো এই ছিল কম বেশি তোমাদের কিন্তু সিলেবাস নিয়ে এখনই এটা দেখে তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো, কারণ আমি একেবারে শেষে কিন্তু যা কিছু আলোচনা হবে এই বোর্ডে তা কিন্তু আমার অন স্ক্রিনেও আমি আলোচনা করবো, তোমরা সেখান থেকেও কিন্তু স্ক্রিনশট করে বা দেখে দেখেও লিখে নিতে পারো। অর্থাৎ লেখার কোনো ব্যাপার নেই, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো তো তোমাদের সিলেবাসটিতে কি রয়েছে। সিলেবাসে কি রয়েছে? রয়েছে শিল্প বিপ্লব, এবং শিল্প বিপ্লব কিভাবে হলো? পুঁজিবাদের হাত ধরে। টাকা পয়সা না হলে তো আর কলকারখানা তৈরি করা যায় না, তাই আগে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে এই পুঁজি তারা সংগ্রহ করে এবং সেই পুঁজিকে আরো বেশি পুঁজিতে পরিণত করার জন্য তারা শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ করে। প্রথম শিল্প বিপ্লব কোথায় হয়? ইংল্যান্ডে হচ্ছে। কেন হয়? কারণ শিল্প বিপ্লবের জন্য যেসব প্রয়োজনীয় উপকরণ দরকার সেগুলো সবই ইংল্যান্ডে ছিল। অন্যান্য দেশে কেন লেটে হয় বা দেরিতে হয়? কারণ অন্যান্য দেশে সেই উপকরণগুলি সবগুলি ছিল না, ইংল্যান্ডে সবগুলো ছিল, তাই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়। তাহলে ইংল্যান্ডের সাথে অন্যান্য দেশের তুলনাটা কি? ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর ফ্রান্সে কিভাবে শিল্প বিপ্লব হলো এবং ফ্রান্সের শিল্প বিপ্লবের ক্ষেত্রে যে তৃতীয় নেপোলিয়ান, ফরাসি সম্রাট নেপোলিয়ানের ভাইপো তৃতীয় নেপোলিয়ান 1885 তিনি সিংহাসনে বসেন, 1870 পর্যন্ত রাজত্ব করেন। তিনি কিন্তু শিল্প বিপ্লবের ক্ষেত্রে অনেক কিছু কাজ করেছিলেন। তিনি ব্যাংক অফ ফ্রান্স তৈরি করা বা ক্রেডিট মোবিলিয়ার, ক্রেডিট ফোসিয়ার বলে এরকম বাণিজ্যিক ব্যাংক তৈরি করেছিলেন শিল্প বিপ্লবের জন্য। তার ভূমিকাটা কি? এরপরে জার্মানি শিল্প বিপ্লব হয়। জার্মানি শিল্প বিপ্লবে এই জোল ভেরাইন শুল্ক সংঘ কি ভূমিকা নিচ্ছে। এরপরে আসছে যে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য কি, ইউরোপের সব কিছুর উপরে শিল্প বিপ্লব কি প্রভাব ফেলছে। তো এই ছিল অল ওভার সিলেবাস। এখন এরপরে আমরা একটু দেখে নেবো যে তোমাদের নাম্বার প্যাটার্নটা কি রয়েছে। দেখো, নাম্বার প্যাটার্ন বলতে তোমাদের 65 নম্বরের পরীক্ষা হবে, তোমরা কম বেশি জানো এটা, কিন্তু 2021-2022 সালে কিন্তু একটু এদিক ওদিক হেরফের হয়েছে। প্রথমে 5 নম্বর ছিল, পরে 10 নম্বরের প্রশ্ন হয়, আর শেষে 2022 সালে আমরা দেখতে পাচ্ছি এবং 23 সালে দেখতে পাচ্ছি যে 5 নম্বরের প্রশ্ন থাকছে না, সেই জায়গায় থাকছে 10 নম্বরের প্রশ্ন আর 20 নম্বরের প্রশ্ন আর 1 নম্বরের শর্ট কোশ্চেন। তাই 1 নম্বরের শর্ট কোশ্চেন 15টা থাকবে, 15 নম্বর। 10 নম্বরের একটাই প্রশ্ন লিখতে হবে 10 নম্বর, যেখানে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, একটাই তোমাদের লিখতে হবে। আর 20 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে 40, যেখানে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 40। এই মোট 65 নম্বর। নাম্বার প্যাটার্নটি আরেকবার দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন 15টি, 15 নম্বর। 10 নম্বরের প্রশ্ন 1টি, 10 নম্বর, এবং 20 নম্বরের প্রশ্ন 2টি, 40 নম্বর, মোট 65 নম্বর। তো এই ছিল সিলেবাস আর ওই ছিল নাম্বার প্যাটার্ন।